জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিকে। আপনার সঙ্গে আছি মোর্শেদ মেয়াজি। সমসাময়িক ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। না, বিষয় বিষয়টা কিন্তু একরকম না। তাদের সাথে আমাদের কিছু যোগাযোগ সবসময় আছে এবং তারা নির্বাচন কমিশনের সাথেও যোগাযোগ আছে, কারণ আমরা চাই যে তারা এখানে পাঠাক, তাদের অবজারভারদেরকে পাঠাক। সেটা কিন্তু এইভাবে স্টেটমেন্ট দিয়ে যে আমাদের অবস্থানটাকে গ্রহণযোগ্য না এই ধরনের কথাবার্তার পাশাপাশি যে বলা যে এই রকম হতে হবে নির্বাচন, এটা এই নসিহত আমরা গ্রহণ করতে পারি না। বিশেষত এই কারণে যে তাদের তো এই সেন্টিমেন্টটা দেখা যায় না গত 15 বছর, হঠাৎ করে এটা কেন চেয়ে উঠল। আপনি বলছিলেন যে ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্টেটমেন্ট দিয়ে থেমে থাকেন নিয়ে তিনি সাক্ষাৎকার দিচ্ছেন এবং সেটি অব্যাহতভাবে আছে, এবং যেদিন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল তখন স্টেটমেন্ট দিতে দেখেছি, প্রতি সাক্ষাৎকার গেছে। তো এই যে আমরা বারবার বলছি শেখ হাসিনাকে থামানোর জন্য, কিন্তু সেটি হচ্ছে না, সেটা অব্যাহতভাবে আছে। আমরা যেদিন সামন করলাম তারা কাউন্টার করেছে, আজকেও বলছে যে আমাদের যে অভিযোগগুলো আছে সেগুলোর জন্য যথেষ্ট তথ্যপত্র তাদের দেওয়া হয়নি। এখন পরবর্তী পদক্ষেপ কী হতে পারে শেখ হাসিনাকে থামানোর জন্য? দেখুন, ভারত যদি তাকে থামাতে না চায়, আমরা থামাতে পারবো না, এটা আমাদেরকে বুঝে নিতে হবে। আমরা চাইবো যে ভারত তাকে থামাক, যাতে এখানে একটা পরিবেশ সৃষ্টি যেটা হচ্ছে নির্বাচনের জন্য, সেখানে যেন তার ইনসেন্ডিয়ারি বক্তব্য যেগুলি উনি দিচ্ছেন সেটা যাতে কোনো পরিবেশ সৃষ্টি, খারাপ করার মতো কোনো পরিবেশ যাতে সৃষ্টি না হয়, এটা আমরা তাদের কাছে চাইবো। এবং তারা যদি সেটা করেন তাহলে সেটাকে আমরা একটা ভালো পজিটিভ পদক্ষেপ হিসেবে নেব। না করলে তো আমি তাকে জোর করতে পারবো না। আব্দুল্লাহ বলেছে যে সার্বভৌমত্বকে যারা বিশ্বাস করে না তাদের আশ্রয় দিলে আমরা এখানে বিচ্ছিন্নবাদীদের আশ্রয় দেবো, এই বক্তব্যটা বাংলাদেশ কোনো সন্ত্রাসবাদে বিশ্বাস করে না, এটা আপনারা জানেন। আমাদের একটা নীতি আছে এই ব্যাপারে সরকারের, এবং আমরা কোনো বিচ্ছিন্নতাবাদীদেরকে আমাদের ভূমিতে আশ্রয় দেব অবশ্যই এটা সরকার করবে না, এবং আমি অনুমান করি যে বাংলাদেশের কোনো সরকারই করবে না। এটা একজন অ্যাক্টিভিস্ট রাজনীতি করেন, উনি বলতে পারেন, কিন্তু সেটা সরকারের অবস্থান অবশ্যই সেটা না। তুমি কিছু বলতে চাচ্ছ? ভারতের প্রধানমন্ত্রী তিনি গতকাল বাংলাদেশের বিজয় দিবসে একটি টুইট করেছে যেখানে বাংলাদেশ উল্লেখ ছিল না, সেই প্রসঙ্গটি আপনি বলেননি। এটা অনেকদিন থেকে আমি ভারতে পোস্টেড ছিলাম, আপনারা জানেন, দীর্ঘদিন। তারা সবসময় এই মুক্তিযুদ্ধে আমাদের ভূমিকাটাকে খাটো করে দেখানোর চেষ্টা করে, এবং তারা এটাকে কলকাতায় যেমন এটাকে ওই অন্যভাবে পালন করে, তাদের ওই যে ইস্টার্ন কমান্ড দিবস হিসাবে পালন করে, কারণ তারা তা মনে করে যে তারা যুদ্ধ করে তাদের সেনাবাহিনী বিজয় অর্জন করেছে। সত্য, পাকিস্তানের বিরুদ্ধে তারা বিজয় অর্জন করেছে, কিন্তু বাংলাদেশে তাদের যে বিজয় সেটাতে তাদের লিটারেচারগুলি পড়েন। আমার বইয়ের মধ্যেও তার কিছু কিছু রেফারেন্স আছে। তাদের বিশেষজ্ঞ যারা, তারাই বলতেছে যে যেভাবে সফটেন করে রেখেছিল পাকিস্তান আর্মির রেজিস্ট্যান্সকে, সেটা না করলে ভারতের এই বিজয় অর্জনে অনেক সময় লাগতো, অনেক বেশি ক্ষয় হতো, অনেক মানুষ নিহত হতো। কিন্তু মুক্তিযোদ্ধারা যেহেতু পূর্ববর্তী আপনি 9 মাস না ধরুন, 6 মাস ধরুন, যখন থেকে তারা ফুললি অ্যাক্টিভ হয়েছে, প্রথমে তো একটা রেজিস্ট্যান্স গেছে, কিন্তু তারপরে তো জুনের দিক থেকে তো পুরোপুরি যুদ্ধ শুরু করেছে মুক্তিযোদ্ধারা যদি এখানে মুক্তিযোদ্ধাদের অবদানটাকে যারা অস্বীকার করেন, তারা মিলিটারি হিস্ট্রি বা মিলিটারি সায়েন্স সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই। তারা এটাকে অস্বীকার করার চেষ্টা করেন, কিন্তু এই অস্বীকার করার কোনো অর্থ হয় না। মুক্তিযোদ্ধাদের সহায়তা ছাড়া তারা এই বিজয় অর্জন করতে পারতেন না। আচ্ছা, ঠিক আছে, আর এটা মোটামুটি আমি উত্তর দিয়েছি, এটা আর বেশি গভীরে যাওয়ার প্রয়োজন নেই। জনাব তারেক রহমান 25 তারিখে আসবেন, এরকম একটা সংবাদ আমরা পাচ্ছি। জি, উনি কি অফিসিয়ালি ট্রাভেল ডকুমেন্ট চেয়েছেন কিনা? গতকাল রাত পর্যন্ত চাননি, এটুকু আমি বলতে পারি।
ঠিক আছে? ইউরোপীয় ইউনিয়ন অবজারভেশন টিম পাঠাচ্ছে পাঠাবে। মিশনে। এটা মানে অফিসিয়ালি আমরা চেয়েছি এবং তারা পাঠাচ্ছে। ডিপ্লয়মেন্টটা কবে হবে বা এটা নিয়ে আপনাদের কথা বলতে হবে এই নির্বাচন কমিশনের সাথে। তারা যখনই আসুক আমরা দেখুন, নির্বাচন অবজারভারদের ব্যাপারে কিন্তু আমরা সবসময় একটা নীতি ফলো করে আসছি, সেটা হলো যে তারা যেটুকু সহায়তা চাবে সরকার ততটুকু করবে। গায়ে পড়ে আমরা কোনো সহায়তা করতে যাবো না, কারণ তাহলে সেটা ইন্টারফারেন্সের তুল্য হতে পারে। আমরা এখনও সেই নীতিতেই বিশ্বাসী। তারা আসবে, আমরা তাদের আশাটা ফ্যাসিলিটেট করব এবং তারপরে তারা তাদের কাজ যাতে করতে পারে, যাতে নিরাপদ থাকে, সেটুকু সরকার ব্যবস্থা করবে। বাকিটুকু তারা তাদের কাজ তাদের মতো করে করবে। ধন্যবাদ। তারেক রহমান, যদি পাসপোর্ট নিয়ে আসে সেটা কি হাই কমিশন বা বাংলাদেশ সরকার জানবে কিনা? অবশ্যই জানবে, কারণ পাসপোর্ট ওনার আগের পাসপোর্ট তো এক্সপায়ার করে গেছে, কাজে তাকে অবশ্যই কোনো না কোনো ডকুমেন্ট নিয়ে আসতে হবে। সেই ডকুমেন্ট আমাদের মিশন ইস্যু করবে। থ্যাংক ইউ। পররাষ্ট্র উপদেষ্টা সমসাময়িক ইস্যুতে প্রেস ব্রিফ করছিলেন, এতক্ষণ সেখানে ছিলাম। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক সব আসামিকে দেশে ফেরত পাঠানোর দাবিতে জুলাই ঐক্যের ডাকে মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচি চলছে। এ বিষয়ে আরও জানাতে রামপুরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু আহমেদ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। রাজু, কর্মসূচি থেকে কি বলছেন জুলাই ঐক্যের নেতাকর্মীরা? পরবর্তীতে কোনো কর্মসূচি আছে কিনা বিস্তারিত জানাবেন। মোর্শেদ, প্রথমে জানিয়ে রাখতে চাই যে বিকেল 3:20 নাগাদ জুলাই ঐক্যের ডাকে কিন্তু রামপুরা ব্রিজ থেকে কর্মসূচিটি শুরু হয় এবং দীর্ঘ পথ তারা মিছিল করে বাড্ডা প্রগতি সরণির দিকে কিন্তু পুলিশের বাধা পায় এবং সেই পুলিশের 3টি ব্যারিকেড ছিল। প্রথম 2টি ব্যারিকেড তারা ভাঙতে সক্ষম এবং তৃতীয় যে ব্যারিকেড সেটির দিকে তারা থেমে যায় এবং সেখানে দাঁড়িয়ে তারা বেশ কিছু বক্তব্য দিয়েছেন। জুলাই ঐক্যের সদস্যরা যেমন বক্তব্য দিয়েছেন, তেমনই কিন্তু এই কর্মসূচিটিতে সাধারণ মানুষ যেমন যোগ দিয়েছেন, বিভিন্ন সংস্থার মানুষ যেমন যোগ দিয়েছেন, তারা বক্তব্য দিয়েছেন। বক্তারা যেমনটি বলছেন যে দীর্ঘ সময় ধরে ভারত তার আধিপত্য এই বাংলাদেশে বিস্তার করে এসেছে, আগ্রাসন বিস্তার করে এসেছে এবং জুলাই আগস্টের পর বাংলাদেশের জুলাই আগস্টে হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল এবং সাজাপ্রাপ্ত আসামি যারা, তাদেরকে ভারতে আশ্রয় দিয়ে বাংলাদেশের সাথে যেমন নতুন করে আগ্রাসনী একটি মনোভাব প্রকাশ করেছে, তেমনই কিন্তু এই জুলাই আন্দোলনের অন্যতম সহযোগী, বিশেষ করে যদি বলতে চাই যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে যারা গুলি করেছে, সেই দুইজন কিন্তু ভারতে পালিয়ে গেছে এমন তথ্য রয়েছে এবং তাদেরকেও ভারত আশ্রয় দিয়েছে এমন অভিযোগ কিন্তু বক্তারা করেছেন। ফলে দ্রুত সময়ের মধ্যেই এই যে আসামি যারা রয়েছেন জুলাই আগস্টে যারা জড়িত ছিল এবং সেই সঙ্গে এই ওসমান হাদিকে যারা গুলি করছে তাদেরকে যেন দ্রুত সময় ফিরিয়ে দেওয়া হয়, সেই বিষয়টি নিয়ে কিন্তু জোর দাবি জানানো হয়েছে। অন্যথায় তারা কিন্তু 7 সিস্টার্সের প্রতি হাত বাড়াবে বাংলাদেশের মানুষ, সেই বিষয়ে কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছে। একই সঙ্গে যদি জানিয়ে রাখতে চাই যে এমন প্রেক্ষাপটে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যখন চুপ, তখন কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিও হুঁশিয়ারি দিয়েছেন এই জুলাই ঐক্যের সদস্য যারা রয়েছেন। তারা বলছেন যে যদি ভারতের বিরুদ্ধে চোখে চোখ রেখে এবং নতজানু পররাষ্ট্রনীতি বাদ দিয়ে শক্তিশালী পররাষ্ট্রনীতি সক্রিয় করা না যায়, তাহলে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে পারে, এমন হুঁশিয়ারি তারা দিয়েছেন। মুর্শিদ, এই ছিল আসলে এই কর্মসূচি থেকে আমার কাছে সর্বশেষ। তার মধ্যে একটু জানিয়ে রাখতে চাই যে এখন পর্যন্ত নতুন কোনো কর্মসূচি তারা দেননি, আর নতুন কোনো কর্মসূচি দিলে তারা জানাবে বলে কিন্তু আমাদেরকে জানিয়েছে। এই ছিল আসলে এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। রামপুরা থেকে জুলাই ঐক্যের ব্যানারে ডাকা মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচি থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী রাজু আহমেদ। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে দুপুর 2টা থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। দুপুরে বুধবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আইভেক বাংলাদেশ। বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে বুধবার দুপুর 2টার পর ভিসা আবেদন কেন্দ্রে কোনো ধরনের কার্যক্রম পরিচালিত হবে না। যেসব আবেদনকারীর আজ নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাদের জন্য পরবর্তীতে নতুন তারিখ ও সময় নির্ধারণ করে জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সব হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার দাবিতে এবং ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল, মিডিয়া ও সরকারি কর্মকর্তাদের কথিত ষড়যন্ত্রের প্রতিবাদে মার্চ টু হাইকমিশন কর্মসূচি পালন করছে ঐক্যবদ্ধ মোর্চা জুলাই ঐক্য। নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনারকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। 7 সিস্টার্স নিয়ে মন্তব্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক ও কূটনৈতিক প্রতিবাদ জানাতে ডেকে পাঠানো হয় মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের রাজনীতিবিদদের সাম্প্রতিক কিছু মন্তব্যকে ভারতের বিরুদ্ধে হুমকি ও উস্কানিমূলক হিসেবে দেখছে নয়াদিল্লি। সেভেন সিস্টার্স ইস্যুতে এনসিপি নেতার মন্তব্যে অসন্তোষ জানায় ভারত সরকার। সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মস্তিষ্ক ছাড়া শরীরের অন্যান্য অঙ্গ সক্রিয় রয়েছে, তবে অপারেশনের জন্য প্রস্তুত হতে শরীরে স্থিতিশীলতা দরকার, এমন তথ্য জানিয়েছে ইনকিলাব মঞ্চ। দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। চিকিৎসা সিঙ্গাপুর অথবা যুক্তরাজ্যে যে কোনো দেশে হতে পারে, এমন সম্ভাবনাও উল্লেখ করা হয় বিবৃতিতে। হাদির জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষ দোয়ার আহ্বানও জানিয়েছেন ইনকিলাব মঞ্চ। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে নরসিংদী থেকে। এছাড়াও মূল হোতা ফয়সাল করিমের বোনের বাসার পাশের দুই ভবনের মাঝখান থেকে দুটি ভরা ম্যাগজিন ও 11টি গুলি উদ্ধার করেছে র্যাব-2। এদিকে ফয়সাল করিমের মা ও বাবাকে রাতে আটকের পর গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাজধানীর আগারগাঁওয়ের কর্নেল গলিতে ফয়সালের বোনের বাসায় অভিযান চালিয়ে গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে এই তথ্য জানানো হয়। গোপন তথ্য ও সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে হামলাকারী ফয়সাল করিমের বোনের বাসা ও পাশের ভবনের ফাঁকা স্থান থেকে দুটি ভরা ম্যাগাজিন, 11টি গুলি এবং একটি চাকু উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি ট্যাব ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল, একটি পুরনো বাটন মোবাইল, দুটি জাতীয় পরিচয়পত্র, বিভিন্ন ব্যাংকের 15টি চেক বই, 6টি পাসপোর্ট এবং বিভিন্ন ব্যাংকের হিসাবের 38টি চেক উদ্ধার করা হয়েছে। এর আগে ফয়সালের বাবা ও মাকে আটক করে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ের বনলতা আবাসিক এলাকা থেকে উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিসিটিসি। গেল রোববার পরিত্যক্ত এগুলো উদ্ধার করে সিসিটিসি গোপন সংবাদের ভিত্তিতে শেরেবাংলা নগর থানাধীন পশ্চিম আগারগাঁও বনলতা আবাসিক এলাকায় একটি বাড়ির নিচতলার পার্কিং থেকে মোটরসাইকেল ও হেলমেটটি উদ্ধার করা হয়। পরবর্তীতে ভুয়া নম্বর প্লেট পরিত্যক্ত অবস্থায় ম্যানহোলের ভেতর থেকে উদ্ধার করা হয়। হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটির প্রথম মালিক ছিলেন আব্দুর রহমান নামে এক ব্যক্তি। পরবর্তীতে 8 ব্যক্তির হাত বদল হয়ে হামলার ঘটনায় জড়িত প্রধান সন্দেহভাজন ফয়সালের সহযোগী মোহাম্মদ কবিরের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মাইনুদ্দিন ইসলামের নামে মোটরসাইকেলটি ক্রয় করা হয়। উদ্ধারকৃত মোটরসাইকেল, হেলমেট এবং ভুয়া নম্বর প্লেটটি ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। জনশক্তি রপ্তানিতে দালাল ও প্রতারণা চক্রকে সবচেয়ে বড় বাধা হিসেবে চিহ্নিত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস। বলেন, এর থেকে মুক্ত না হওয়া পর্যন্ত প্রবাসী খাতের উন্নতি হবে না। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস 2025-এর আয়োজনে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। বিদেশে শ্রমিক যেতে দালাল ও প্রতারক চক্র সবচেয়ে বড় বাধা। দালালদের দৌরাত্ম্য থামানোর সক্ষমতা সরকারের নেই, এমন অসহায়ত্ব প্রকাশের পাশাপাশি প্রধান উপদেষ্টা বলেন, ভবিষ্যতের সরকার এই অবস্থার উত্তরণ ঘটাবে। এই বিদেশ যাওয়াটা দালাল আর প্রতারণার সঙ্গে সাংঘাতিক রকমভাবে যুক্ত। এক থেকে মুক্ত না হওয়া পর্যন্ত এটাতে কিছু কাজ হয়েছে বলে ধারণা করার কোনো কারণ নেই। যা কিছু আমরা করছি উপরি করছি, সেগুলো গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু উপরের ভেতরে ঢোকা যাচ্ছে না।
আগামী 25শে ডিসেম্বরই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজ মুখে দেশে ফেরার ঘোষণা দিয়ে লন্ডনে যুক্তরাজ্য বিএনপির বিজয় দিবসের আলোচনায় বলেন তিনি বিদায় নিতে এসেছেন। একই সঙ্গে আসন্ন নির্বাচন ঘিরে চলমান ষড়যন্ত্র মোকাবেলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান। এ সময় তিনি উপস্থিত নেতা কর্মীদের কাছ থেকে বিদায়ও নেন। পাশাপাশি 25 তারিখ বিশৃঙ্খলা এড়াতে বিমানবন্দরে কর্মী সমর্থকদের না যেতে অনুরোধও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এছাড়া বক্তব্যে কথা বলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন নিয়েও। জানান নির্বাচন ঘিরে ষড়যন্ত্র চলছে, এ কারণে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারেক রহমান। ঐক্যবদ্ধ থাকলেই আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারবো। ঐক্যবদ্ধ থাকলেই আমরা বাংলাদেশের জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তুলতে পারবো। আগামী যে সময়টা আসছে এটা কিন্তু একটা পরিবর্তনের সুযোগ। আমরা যদি এইবার দেশটাকে পরিবর্তন করতে পারি তাহলে আমরা এগিয়ে যাব। বিএনপির মনোনয়ন পাওয়া সারা দেশের প্রার্থীদের সাথে 3 দিনের বৈঠক শুরু করেছে বিএনপি। সেখান থেকে সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব বিল্লাহ। হাসিব, বিএনপির মনোনয়ন পাওয়া প্রার্থীদের সাক্ষাৎকারে কি নির্দেশনা দেওয়া হয়েছে জানাবেন? মোর্শেদ মিয়াজি, মূলত রংপুর, রাজশাহী এবং খুলনা এই 3 বিভাগের 100 জন প্রার্থী আজকে প্রথম দিনের মতো এই বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠকে অংশ নিয়েছেন। তারা সকাল 9টা থেকে এই কার্যালয়ে প্রবেশ করেন এবং তারা প্রবেশ করার সময়ই মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন 55,000 টাকা মূল্যে। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই মনোনয়ন ফর্ম সংগ্রহ করার পরে আজকে তাদেরকেই মূলত দলের শীর্ষ নেতারা বেশ কিছু নির্দেশনা দিচ্ছেন। এখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য তারা রয়েছেন এবং এর সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিকেলে যুক্ত হয়েছেন এবং সেখানেও তিনি দলের যারা প্রার্থী তাদেরকে নির্দেশনা দিচ্ছেন। মূলত এর আগেও আপনি জানেন যে গত 1 সপ্তাহ ধরে দলের নেতাকর্মীদেরকে প্রচারণা এছাড়া করার জন্য বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। আজ থেকে প্রার্থীদেরকে এককভাবে এই দল থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে, অর্থাৎ বেশ কিছু কৌশল, বিশেষ করে 31 দফা কিংবা বিএনপির যে 8টি বিষয়কে গুরুত্ব দিচ্ছে, ফ্যামিলি কার্ড কিংবা কৃষক কার্ড, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের যে সুযোগ তারা তৈরি করে দেবে ক্ষমতায় গেলে, এই বিষয়গুলো কিন্তু তাদেরকে বোঝানো হচ্ছে এবং তাদেরকে দক্ষ করে তোলা হচ্ছে। এখানে একই সঙ্গে যেহেতু আজকে 100 জন প্রার্থীর সঙ্গে আলাপ হচ্ছে, আগামীকাল বৃহস্পতিবার আরও 100 জনের সঙ্গে আলাপ হবে, এছাড়া আগামী শনিবার বাকি প্রার্থীদের সঙ্গে আলাপ হবে। একই সঙ্গে আপনাকে জানিয়ে রেখে আজকে কিন্তু জোটের প্রার্থীদের সঙ্গেও কিন্তু আলাপ হচ্ছে। আজকে আমরা দেখেছি যে 12 দলীয় জোট এবং জাতীয়তাবাদী সমমনা জোট, এই 2 জোটের শীর্ষ নেতারা আজকে প্রবেশ করেছেন এবং তারাও সেখানে শীর্ষ বিএনপির মহাসচিব এবং বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন এবং তারাও বৈঠক শেষে আমাদেরকে বলেছেন তারা আশ্বস্ত হয়েছেন। দল বিএনপি থেকে তাদেরকে আশ্বস্ত করেছেন যেহেতু তারা দীর্ঘদিন বিএনপির সঙ্গে ছিলেন, বিভিন্ন সময়ে দুঃসময়ের জন্য তাদেরকেও তারা তারাও আসন চেয়েছেন, যেহেতু যেমন আসন চেয়েছেন ঠিক একইভাবে দল থেকে তাদেরকে আসন দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করা হয়েছে। সেই বিষয়গুলো এখনও নিশ্চিত নয় এখন পর্যন্ত। এছাড়াও যেহেতু 272 আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করলেও কিন্তু সম্ভাব্য, কিন্তু তবুও এখানেও বেশ কিছু জায়গায় যেহেতু বিক্ষোভ হয়েছে সেখানেও কিছু রদবদল আসতে পারে। তবে বলা যায় যে যেহেতু আজ থেকে এই প্রার্থীদের সঙ্গে এককভাবে বৈঠকটি শুরু হয়েছে এবং তারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন, তো সুতরাং এই কথা বলা যায় যে যাদেরকে আজকে নিয়ে বৈঠকটা হচ্ছে তারাই মূলত চূড়ান্তভাবে তারা তাদের এলাকায় গিয়ে প্রচারণায় অংশ নেবেন। এই ছিল মোর্শেদ এই বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে সবশেষ খবর। বিএনপির মনোনয়ন পাওয়া সারা দেশের প্রার্থীদের সাথে 3 দিনের বৈঠক শুরু করেছে বিএনপি। সেখান থেকে সবশেষে জানাচ্ছিলেন সহকর্মী হাসিব বিল্লাহ। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা 4, 5 ও 8 আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াতের প্রার্থীরা।
বুধবার সেগুনবাগিচায় অবস্থিত বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে ঢাকা ৪ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদিন। ঢাকা ৫ আসন থেকে মনোনয়নপত্র নিয়েছেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য মোহাম্মদ কামাল হোসেন ও ঢাকা ৮ আসন থেকে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির হেলাল উদ্দিন মনোনয়নপত্র সংগ্রহ করেন। দুপুর ১২টা নাগাদ বিভাগীয় কমিশনের কার্যালয় থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন। পরে ঢাকা ৮ আসনের প্রার্থী হেলাল উদ্দিন বলেন, নির্বাচন কমিশনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয়। অন্যদিকে ঢাকা ৫ এর প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন প্রার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে প্রয়োজনীয় উদ্যোগ প্রশাসনকে নিতে হবে। আর সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত করতে কমিশনের প্রতি আহ্বান জানান ঢাকা ৪ আসনের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন। ইউরোপীয় ইউনিয়ন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইসির মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি সম্পাদন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ধাপে ধাপে ইইউ থেকে ১৭৫ থেকে ২০০ জনের মতো পর্যবেক্ষক আসবে। বৈধ অস্ত্র জমা নেয়ার বিষয়টি যখন প্রাসঙ্গিক হবে তখন ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ইসি সচিব। ইউরোপিয়ান ইউনিয়ন, আমাদের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এবং ইলেকশন কমিশনের ভিতরে একটা সম্পাদিত হচ্ছে এবং তার আলোকে ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের কাছে একটা তারা নির্বাচনে কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একটা ডেলিগেশন পাঠাবেন। আনুমানিক ১৭৫ থেকে ২০০ জনের মতন আসবেন, এটা আমাকে ধারণা দেওয়া হয়েছে। এখন কে আগে আসবেন, তাদের সংখ্যা কত, তাদের কি কি দেখবেন, তাদের সাথে পরবর্তীতে কেউ জয়েন করবেন কিনা এই সম্পর্কে কোনো প্রস্তাবনা এখনো পর্যন্ত জানি না। গুম ও শতাধিক হত্যার ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এই অভিযোগ দাখিল করেন প্রসিকিউটর শাইখ মাহদি। এ সময় প্রসিকিউটর মইনুল করিম সহ অন্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন। অভিযোগ দাখিলের পরই এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে জিয়াউল হাসানের বিরুদ্ধে আরও ৩ শতাধিক মানুষকে হত্যার অভিযোগে আলাদা তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। প্রায় ২.৫ ঘন্টা চেষ্টার পর রাজধানীর লালবাগের ইসলামবাগে প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এই ঘটনায় হতাহত না হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে এখনও কিছু জানা যায়নি। স্থানীয়রা জানায়, বেলা ১:৩০টার দিকে এই আগুনের সূত্রপাত ঘটে। এতে মুহূর্তেই পুড়ে যায় বেশ কয়েকটি টিন শেডের গোডাউন। এ সময় গোডাউনে থাকা প্লাস্টিকের বর্জ্য, প্লাস্টিক কণা সহ পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক পুড়ে কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয় আশপাশের এলাকা। টিনশেডের গোডাউন থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি আবাসিক ভবনে। আগুনের খবর পেয়ে নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট, পরে যোগ দেয় আরও ৫টি ইউনিট। প্রায় ২.৫ ঘন্টা চেষ্টার পর বিকেল ৪টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস জানায়, সরু রাস্তা পেরিয়ে চ্যালেঞ্জ মোকাবেলা করে আগুন নেভানো হয়েছে। বিভিন্ন চ্যালেঞ্জ এবং প্রতিকূলতা মোকাবেলা করে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের লোকজন কিন্তু আগুনটা আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসি। ৪টার সময় আমরা এই আগুনকে আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসি। আগুন এখনো নির্বাপনের কাজ চলছে। আমাদের লোকজন, আমাদের ফায়ার ফাইটাররা এখনো ভিতরে আছে, তারা কাজ করতেছে। অগ্নি নির্বাপন শেষে আমরা টোটাল এলাকাকে সার্চ করব। এরপর আমরা বলতে পারবো আসলে কি কারণে আগুন লেগেছে এবং আগুন লাগার ক্ষয়ক্ষতি। বিজয় দিবস উপলক্ষে চাঁদপুরে শুরু হয়েছে ৩ দিনের বিজয় মেলা। বিকেল থেকে শরণার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। এদিকে কিশোরগঞ্জেও চলছে ৩ দিন ব্যাপী বিজয় মেলা। মেলায় বিভিন্ন রকম পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। এ নিয়ে আরও জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালহা জুবায়ের ও কিশোরগঞ্জের জেলা ক্রিকেট স্টেডিয়ামের বাইরে থেকে যুক্ত হচ্ছেন মশিউর কায়েস। তালহা, মেলায় ভিড় কেমন দেখছেন? এবারের মেলায় কি কি আয়োজন করা হয়েছে? নতুন কোনো কিছু আছে কিনা?
মোর্শেদ, আসলে আমি আছি চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে, যেখানে জেলা প্রশাসনের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে 3 দিন ব্যাপী বিজয় মেলা আয়োজন করা হয়েছে। আসলে বিকেল থেকে কিন্তু যারা দর্শনার্থী রয়েছে তাদের পদচারণায় কিন্তু মেলার যে মাঠ তা কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে, এবং একই সাথে স্কুল কলেজগুলো বন্ধ থাকাতে কিন্তু যারা শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু তাদের অভিভাবকদের সাথে কিন্তু মেলায় আসছেন, এবং তারা ঘুরে ঘুরে দেখছেন। মেলাকে ঘিরে প্রায় 50টির মতো স্টল রয়েছে, যেখানে খাবার সহ প্রসাধনী এবং আমরা গাছের চারাও কিন্তু দেখতে পেয়েছি। রয়েছে নানান ধরনের খেলনা এবং মুখরোচক খাবার। আসলে মেলাকে কেন্দ্র করে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানেরও কিন্তু আয়োজন করা হয়েছে। সন্ধ্যার পর থেকে কিন্তু সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান সহ নানান ধরনের কিন্তু আসলে আমাদের সংস্কৃতি যে ঐতিহ্য তা কিন্তু তুলে ধরা হচ্ছে, এবং মেলার আকর্ষণ হিসেবে আগামীকালকে কিন্তু গম্ভীরা গানের কিন্তু আসলে এখানে প্রদর্শনী করা হবে, এবং একই সাথে আসলে দীর্ঘদিন পরে মেলা হওয়াতে কিন্তু যারা স্থানীয় মানুষজন রয়েছে তাদের পাশাপাশি কিন্তু যারা দূর দূরান্ত থেকে কিন্তু অনেক মানুষজন এসছেন মেলাতে ঘুরছেন, এবং তারা বিজয়ের যে আনন্দ তা কিন্তু আরো দ্বিগুণ করে তুলছেন এই মেলাকে কেন্দ্র করে। এবং আমরা কথা বলেছিলাম প্রশাসনের সাথে, তারাও কিন্তু আসলে বলছেন এই মেলাতে যাতে স্বতঃস্ফূর্তভাবে যারা দর্শনার্থী রয়েছেন বা সাধারণ মানুষজন রয়েছেন তাদের জন্য কিন্তু সকল ধরনের কিন্তু আসলে ব্যবস্থা কিন্তু তারা গ্রহণ করেছেন। বিশেষ করে যারা নারী রয়েছেন কিংবা শিশু রয়েছেন তাদের নিরাপত্তার জন্য কিন্তু সব ধরনের ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হয়েছে, এবং মেলা প্রাঙ্গণে কিন্তু বিকেল থেকেই আমরা দেখতে পাচ্ছি মানুষজনের বেশ দীর্ঘ সারি কিন্তু মেলাতে প্রবেশ করছে, এবং সন্ধ্যার পর থেকে কিন্তু আসলে পা ফেলার জায়গাটুকু কিন্তু আমরা গতকালকে দেখেছি যে পা ফেলার জায়গা কিন্তু ছিল না, কিন্তু একই সাথে আজকে কিন্তু দেখতে পাচ্ছি যতই বেলা গড়িয়ে আসছে ততই কিন্তু মানুষজনের কিন্তু পদচারণায় মুখরিত হয়ে উঠছে এই মেলা প্রাঙ্গণ। এবং একই সাথে আমরা দেখতে পেয়েছি যারা শিশু রয়েছে তারা কিন্তু তাদের পরিবারের সদস্যদের সাথে এই মেলাকে কেন্দ্র করে কিন্তু তারা আসছেন, এবং নানান ধরনের খেলনা সহ কিন্তু তারা ঘুরে ঘুরে নানান ধরনের স্টলগুলো তারা ঘুরছেন, এবং যা পছন্দ হচ্ছে তাও কিন্তু অনেকেই আমরা কেনাকাটা করাও কিন্তু আমরা দেখছি। এবং এই মেলাকে কেন্দ্র করে যারা স্টল দিয়ে বসছেন তারাও কিন্তু বেশ উচ্ছ্বসিত, তাদের নানান ধরনের যে পণ্যের পসরা সাজিয়ে তারা বসছেন সেখানে কিন্তু বেচা বিক্রি ভালো বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এবং একই সাথে এই 3 দিন ব্যাপী যে মেলা রয়েছে সেখানে কিন্তু সকল নানান ধরনের যে শ্রেণী পেশার মানুষ রয়েছে তাদের কিন্তু স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কিন্তু এই মেলা কিন্তু পরিপূর্ণ হয়ে উঠছে, এবং সন্ধ্যার পর থেকেই বিশেষ করে সন্ধ্যা 7টা নাগাদ থেকে কিন্তু আসলে সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু শুরু হবে, এবং সেই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য কিন্তু মানুষজন অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করছে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার সেই চাঁদপুর থেকে বিজয় মেলার সবশেষ। মুর্শিদ, ধন্যবাদ। প্রতি বছরের মতো এবারও চলছে চাঁদপুরে 3 দিনব্যাপী বিজয় মেলা, তার সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী তালহা জুবাইর। এবার যুক্ত হচ্ছে কিশোরগঞ্জেও 3 দিন ব্যাপী বিজয় মেলা চলছে, সেখানে আছেন সহকর্মী মশিউর কায়েস। জানাবেন মেলায় কি ধরনের স্টল বেশি জনপ্রিয়তা পাচ্ছে এবং ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া বা কেমন? মুর্শেদ, আপনি জানেন যে বাঙালির উৎসব কিংবা ঐতিহ্যের সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই মেলা। সেজন্য কিন্তু এই বিজয়ের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে কিন্তু প্রশাসনের এমন আয়োজন 3 দিন ব্যাপী এই বিজয় মেলা। আমরা দেখেছি যে গতকাল থেকে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আসছেন তাদের বিজয়ের আনন্দকে আরও ভাগাভাগি করতে। বিশেষ করে এই মেলার আয়োজনকে ঘিরে তারা যে বিষয়টি বলছেন যে এরকম আয়োজন আসলে তাদের আনন্দকে আরও অনেক গুণেই বাড়িয়ে দেয়। তো সেই লক্ষ্যেই কিন্তু আসলে মূলত আয়োজনটি করা হয়েছে। জেলা প্রশাসন কিশোরগঞ্জের এই আয়োজনটি করেছে। আমরা দেখেছি এখানে সবচাইতে বেশি উদ্যোক্তাদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে। বিশেষ করে স্থানীয় যে যুব উন্নয়ন কেন্দ্র রয়েছে, বেসিক শিল্পনগরী রয়েছে, সেখানকার যে উদ্যোক্তা রয়েছেন তারা তাদের নিজস্ব যে কুটির শিল্পগুলো রয়েছে, তাদের হাতে বানানো বিভিন্ন পণ্যাদি রয়েছে, সেগুলোর পসরা নিয়ে কিন্তু বসেছেন এই মেলায়। এবং তারা যে বিষয়টি বলছে যে ক্রেতা সাধারণের কাছ থেকে কিন্তু তারা বেশ সাড়া পাচ্ছেন এবং এরকম আয়োজন কিন্তু তারা চাচ্ছেন। তবে পাশাপাশি দোকানিদের কিন্তু আরেকটা অভিযোগের সুরও রয়েছে। আমরা এখানে এসে যে বিষয়টি জানতে পেরেছি, তারা যে বিষয়টি বলছে যে
এখানে যে 3 দিনব্যাপী যে কিশোরগঞ্জ জেলা ক্রিকেট স্টেডিয়ামের আউটারে যে মেলাটি হচ্ছে সেখানে প্রচারণাটা কিন্তু কিঞ্চিত কম। তারা যে বিষয়টি বলছে, যেহেতু মেলার প্রতি মানুষের একটা বাড়তি আগ্রহ থাকে, সেক্ষেত্রে যদি প্রচারণার দিকে যদি প্রশাসন আর একটু মনোযোগ দিত, সেক্ষেত্রে কিন্তু যে পরিমাণ তারা ক্রেতা সাধারণ পাচ্ছেন তার থেকে কিন্তু বেশি ক্রেতা সাধারণ পেতেন এবং সেই সাথে কিন্তু তাদের বেচা বিক্রিও কিন্তু আরও বাড়তো। তারপরেও তারা যে বিষয়টি বলছে যে বেচা বিক্রি কিন্তু বেশ ভালো। এখানে আমি যদি একটু বলি যে বিভিন্ন মাটির তৈরি যে দেশীয় বিভিন্ন পণ্য রয়েছে, হাতের তৈরি পোশাক রয়েছে, সেগুলো এখানে স্থান পাচ্ছে এবং পাশাপাশি কসমেটিক্স, বিভিন্ন প্রসাধনী, খেলনা সামগ্রী, সেগুলো কিন্তু স্থান পাচ্ছে। শিশু থেকে বয়োজ্যেষ্ঠ সবাই কিন্তু এখানে এই মেলায় এসে তাদের যে পছন্দনীয় পণ্যাদি সেগুলো কিন্তু আসলে ক্রয় করতে পাচ্ছেন। এবং বিশেষ করে যে এখানে উদ্যোক্তারা রয়েছেন জেলার, সেই উদ্যোক্তারা যে বিষয়টি বলছেন যে তাদের জন্য কিন্তু এইটা একটা বাড়তি একটা সুযোগ, এবং এই বাড়তি সুযোগটা কিন্তু তারা হাতে নিয়েছেন বিজয় দিবসকে কেন্দ্র করে যে 3 দিনের বিজয় মেলা ছিল। তো কিশোরগঞ্জের বিজয় মেলা ঘিরে আমার কাছে ছিল এই সর্বশেষ তথ্য। মোর্শেদ। চাঁদপুর ও কিশোরগঞ্জে চলছে 3 দিন ব্যাপী বিজয় মেলা, তার সবশেষ জানাচ্ছিলেন সহকর্মীরা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন নিষেধাজ্ঞার আওতাধীন ভেনিজুয়েলার তেলের ট্যাঙ্কারগুলো সম্পূর্ণ অবরোধের নির্দেশ দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক্স বার্তায় ট্রাম্প ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে অবৈধ উল্লেখ করে লেখেন, দেশটি তেল বিক্রি থেকে পাওয়া অর্থ মাদক চোরাচালান ও মানব পাচারের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনায় ব্যয় করে। এ কারণে মাদুরো প্রশাসনকে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচিত করবে বলেও জানান তিনি। এদিকে মাদুরো জানান, যুদ্ধ নয়, শান্তি চায় কারাকাসবাসী। অবৈধ মাদক চোরাচালানকে কেন্দ্র করে বেশ কয়েক মাস ধরে ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরে অভিযান পরিচালনা করছে মার্কিন সৈন্যরা। ছয়জন এমপি সহ কানাডার 30 সদস্যের একটি প্রতিনিধি দলকে অধিকৃত পশ্চিম তীরে প্রবেশের অনুমতি দেয়নি ইসরায়েলি কর্তৃপক্ষ। তাদেরকে অধিকৃত অঞ্চলটির জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ বলে উল্লেখ করে প্রবেশে বাধা দেয় তেল আবিব। তবে ইসরায়েলের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে প্রতিনিধি দলের সদস্যরা। মঙ্গলবার পশ্চিম তীরের যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনি সম্প্রদায়ের সঙ্গে দেখা করার কথা ছিল প্রতিনিধিদের। কানাডিয়ান মুসলিম ভোট নামে একটি এনজিও সংস্থা এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেয়। এদিকে শীতের আগমন ও যুদ্ধবিরতির পরও গাজায় পূর্ণ ত্রাণ সামগ্রী প্রবেশে ইসরায়েলি বাধার কারণে প্রকট হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত গাজার চলমান মানবিক সংকট। অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সৈকতে হামলাকারী নাভিদ আকরামের বিরুদ্ধে 59টি অভিযোগ এনে মামলা দায়ের করেছে পুলিশ। এগুলোর মধ্যে 15টি হত্যা ও 1টি সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আনা হয়েছে। এছাড়া হত্যার উদ্দেশ্যে শারীরিক নির্যাতন করার বিষয়ে 40টি অভিযোগ এবং নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আইএসের পতাকা বহনের দায়েও তাকে অভিযুক্ত করা হয়। হাসপাতালের বিছানা থেকেই গুরুতর আহত বন্দুকধারী নাভিদের প্রথম শুনানি হয়। 2026 সালের এপ্রিল পর্যন্ত মামলাটি স্থগিত করে আদালত। অপরাধী সুস্থ না হওয়া পর্যন্ত বিচার কাজ স্থগিত থাকবে। গেল 14 ডিসেম্বর দেশটির জনপ্রিয় বন্ডাই সৈকতে 2 বন্দুকধারীর হামলায় প্রাণ হারান অন্তত 15 জন। যুক্তরাষ্ট্রে গত 4 বছরের মধ্যে বর্তমানে বেকারত্বের হার সবচেয়ে বেশি। নভেম্বরে দেশটির বেকারত্বের হার 4.6% বেড়ে 7.83 মিলিয়নে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে 2021 সালের অক্টোবরের পর এটি সর্বোচ্চ। নভেম্বরে দেশটিতে বেকারত্ব বেড়ে দাঁড়ায় 7.83 মিলিয়নে, যা গত বছরের এই সময়ের তুলনায় 0.71% বেশি। 2024 সালের নভেম্বরে এই সংখ্যা ছিল 7.12 মিলিয়ন। দেশটির শ্রম পরিসংখ্যান ব্যুরো আরও জানায়, কৃষি ছাড়া অন্যান্য খাতে নভেম্বরে 64,000 নতুন কর্মসংস্থান হয়েছে। তবে পরিবহন, ওয়্যারহাউস খাত ও ফেডারেল সরকারে অনেক মানুষ চাকরি হারিয়েছে। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.econ.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.econ এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/econtv।